হ্যাঁ, নিশ্চয়ই। আজ আমাদের যে অঙ্কের ক্লাস, অনুসন্ধানের আয়োজন, একটা সুন্দর সন্ধ্যা। আজকে আমরা ক্লাস 10 এর গোলক নিয়ে পড়াশোনা করব এবং খুব মজা করব। কারণ আমাদের এই পৃথিবীর শেপ আমরা জানি গোলাকার। আমরা আরো কত প্ল্যানেট আমরা শুনেছি, জানি। যারা মহাকাশে গেছেন তারা অনেকে বর্ণনা করেছেন যে এগুলো নাকি এরকম স্ফেরিক্যাল শেপ। হ্যাঁ, একবার মহাকাশচারিণী আমাদের ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস, তার সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়েছিল। মানে ইনফ্যাক্ট উনি কলকাতা এসেছিলেন, তো আমরা একটা সুযোগ পেয়েছিলাম। তো দ্যাট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল মোমেন্ট টু মি, ওরকম একটা সুযোগ পাওয়াতে। তো সেখানে উনি যা বলেছিলেন সেই কথাগুলো আমার খুব মনে আছে। তার মধ্যে দু একটা, অনেক কথাই বলেছিলেন, তার মধ্যে দু একটা কথা যে উনি মহাকাশে গিয়ে যে যে প্ল্যানেটস গুলোর মধ্যে যে একটা অদ্ভুত সম্পর্ক আছে, তাদের গতিপথ, তাদের আচার আচরণ, সমস্ত কিছু, এবং এত প্ল্যানেটস আছে মহাকাশে, গ্যালাক্সিতে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে এটা, এবং তারা এত স্পিডে রান করছে, কিন্তু একটার সঙ্গে একটা কোনো সংঘর্ষ হচ্ছে না। বা কোথাও কিছু যে সংঘর্ষ আছে, সেই সংঘর্ষের মধ্যে একটা নিয়ম আছে। এবং যে অপরূপ সৌন্দর্য, সেই কথা উনি কিছু বলছিলেন। বললেন যে বললেন যে আপনারা ভাবতে পারবেন না যে কোথাও মানে এরকম ধরনের বাইরে গিয়ে একটা একটা ওরকম স্পেস শাটলের মধ্যে থাকা যে কত কষ্টকর, এবং এটা একটা মানে লাইফ অ্যান্ড ডেথ এর ব্যাপার চলে আসছে। মানে এত কষ্ট হয়, মনে হয় যে মরেই যাচ্ছি। সেটার জন্য ওরা মাসের পর মাস মানে পৃথিবীতে থেকে প্র্যাকটিস করেন আরকি। হ্যাবিচুয়েটেড করে নেয় নিজেকে। তো সেই কষ্ট সহ্য করে করেও যে আনন্দ পেয়েছি, যে মানে যে দৃশ্য আমরা দেখেছি, সে দৃশ্য জীবনে ভোলার নয়। এবং আমাদের আমাদের মা-বাবা তখন, আ উনি সম্ভবত ম্যারিড ছিলেন না। কি আমি জানি না ম্যারিড। তো বললেন যে মা-বাবা না থাকলে হয়তো আমরা আ আমি পৃথিবীতে ফিরতে চাইতাম না। এরকম আরকি। এত সুন্দর ব্যবসাটা। এনিওয়ে, আমরা আজকে সেই আলোচনাটা করব। দেখো তোমাদের স্যার বোর্ডে এঁকেও ফেলেছেন একটা দারুণ একটা স্যার ব্যাপার। বোর্ডটা দেখতে পাচ্ছি না। পাবি বাবা, দাঁড়া। হ্যাঁ, তার আগে কি স্যার আজকে কি আমাদের ওই যে পরীক্ষার ওইটা কি বলবেন কি, কোনো ঘোষণা আছে নাকি আমরা সরাসরি শুরু করব স্যার? না, ঘোষণাটা তো অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার, ঘোষণাটা করতে হবেই। কারণ আমরা তো ঘোষণাটা তো হ্যালো? হ্যাঁ, সেটা করবেন না, পরে করবেন নাকি আগে আমরা পরে ক্লাস শুরু পরে মানে ক্লাসটা শুরু করে দিই আমরা। তারপরে মাঝখানে করে দেয়া যাবে, অসুবিধা নেই। তো সবাই জয়েন করুক, তাতে ভালো হবে আরকি। ওকে। আমরা আমরা তাহলে ক্লাস শুরু করি? একদম, একদম। ওকে। ক্লাসের শুরুতে আমি শুরু করছি, তারপর স্যারও বলবেন। হুম? আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। আচ্ছা, না, স্ক্রিন শেয়ারের আগেই আমি চাইবো একটুখানি এতে আসতে। হুম? দেখো, আমরা আজকে গোলক নিয়ে কাজ কারবার আমরা আগেই বলেছি। গোলকের ইংরেজি তোমরা জানো স্ফিয়ার। হ্যাঁ? স্যার লিখেছেন। হ্যাঁ? তো আমি আগেও বলেছি এবং বারবার আমরা সবাই বলি যে আমরা যেকোনো টার্ম এই ধরনের, ধরো আগে আমরা সিলিন্ডার করেছি, মানে চোঙ। আমরা শঙ্কু করেছি, দ্যাট ইজ কোন। হুম? আমরা আজ যেমন করছি গোলক। হ্যাঁ? গোলকটাকে আমরা স্ফিয়ার বলি। SPHERE আমরা লিখছি একটু পরে। আমরা নিশ্চয়ই গোলক এবং বৃত্তের তফাৎ বুঝবো, জানি। আমি একটা গোলক দেখাচ্ছি। এটা এটা টেনিস বল, জানো। এটা নিশ্চয়ই এটা একটা গোলক। ঠিক আছে? অ্যা এই গোলকটা তৈরি হয় কিভাবে? উম একটা একটা আ অর্ধবৃত্তকে নিয়ে একটা অর্ধবৃত্তকে নিয়ে, তারপর তার ব্যাসকে অক্ষ ধরে কি করলে পরে একটা গোলক তৈরি হয়, এখন সেই জায়গাটা হবে আমাদের আলোচ্য বিষয়। আমি আরেকবার বলছি, কি বললাম? এই গোলকটা আমরা তৈরি করতে চেয়েছি। ঠিক আছে? এই বলের মতো একটা ব্যাপার। হুম? তাহলে আমরা এই গোলকটা তৈরি করব কি করে? সেই জায়গাটায় আমরা আসছি। হ্যাঁ? তারপরেই সেখান থেকে আমরা আসতে পারবো যে তার ফর্মুলাস গুলো আমরা কি করে আসি। হ্যাঁ? আমরা এখন একটুখানি এতে চলে আসি। স্ক্রিনে চলে আসি।
তারপরে অংশ আবার স্যার চলে আসবেন, আমি আসছি। হ্যাঁ, যে কথাটা আলোচনা হচ্ছিল যে আমরা একটা অর্ধবৃত্তাকার, দেখো এটা একটা অর্ধবৃত্ত আমি বলতে পারি। এবার এই যে কালো দাগটা দিচ্ছি আমি, দেখো এক সেকেন্ড, এইটাকে আমরা অক্ষ ধরলাম, ধরে তারপর এই যে ব্যাপারটা, এইটাকে যদি আমি চারিদিক ধরে এরকম একটা ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমি কিন্তু 3 ডাইমেনশন সেই মানে এটা মাল্টি ডাইমেনশনাল স্পেস আমি কিছুতেই দেখাতে পারবো না। আমি যদি ওখান থেকে একটা ঘোরাই, তাহলে আমরা ওখানে একটা সুন্দর গোলক তৈরি হয়েছে দেখতে পাবো। হ্যাঁ সেটা হ্যাঁ সেটা আমরা এরকম একটা গোলক তৈরি হয়েছে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তাকার সেরকম একটা জিনিস নিয়ে আমরা তার ব্যাসকে অক্ষ ধরে যদি আমরা সেটা জোরে ঘুরিয়ে দিই, তাহলে পরে একটা গোলক সৃষ্টি হতে পারে। আচ্ছা, যে জিনিসটা তোমরা সকলে প্রায় জানো, আমরা প্রথমে আমি সেই জায়গাটা একটু লিখিয়ে দিই, তারপর স্যার একটু শুরু করে দেবেন। হ্যাঁ, গোলকের বা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল স্যার তোমাদের বোর্ডে আগেই লিখেছিলেন, দেখেছো যে এটাকে ব্যাসার্ধকে আর ধরা হয়েছিল, তাহলে 4πr²। আমরা একটু পরে আসবো যেগুলো কি করে আসছে। 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে আয়তন 4/3πr³। তারপরেই চলে যাব, গোলকটাকে যদি আমরা অর্ধ গোলক করি, ন্যাচারালি অর্ধগোলকের চেহারাটা এরকম হয়, মানে একটা ফুটবল যেটা একটা, সেই বলটাকে যদি হাফ করে কেটে নেওয়া হয় এরকম। এটাকে একটুখানি আমি ইয়েলো করে দিই, তাহলে অর্ধগোলকের ওর পার্শ্বতল ক্ষেত্রফল নিশ্চয়ই হয় 2πr²। যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয়, কেউ একজন বলো সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3πr² বর্গ একক। ভেরি গুড, আমি বর্গ একক গুলো বা ঘন একক লিখিনি। আচ্ছা, যে বললো ও ছাড়া আর কেউ বলো যে 3 কেন হলো? এই জায়গাতে হাফ হয়ে গেলে 2πr² হওয়ার কথা ছিল, কেন 3 হলো কেন? 2πr² এখান থেকে হয়েছিল। স্যার সমতলটার ক্ষেত্রফল পাই প্লাস πr²। ভেরি গুড, এটা হচ্ছে πr²। 5 মিনিট, 5 মিনিট। হ্যাঁ, তো ভেরি গুড, 3πr²। খুব ভালো। আচ্ছা, তাহলে আয়তনেও কি এরকম কিছু হবে? আয়তনটা কত হবে? আমরা এখন অর্ধগোলকের বলছি। স্যার সম্পূর্ণ গোলকের অর্ধেক হবে। একদম ঠিক, সম্পূর্ণ অর্ধেক হবে। সম্পূর্ণ গোলকের আয়তনের অর্ধেক। তার মানে ছিল 4/3, তাহলে হয়ে গেল 2/3πr³। একটু পরে এই ঘন একক গুলো একটু লিখে নিই বাবা এখানে। হ্যাঁ, বর্গ একক। আচ্ছা, এবার স্যার তোমাদের অঙ্ক দিয়ে ক্লাস শুরু করবেন। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, গোলক ইংরেজি যেমন স্ফিয়ার, বল দেখি খুব চটপট। আমি কি জিজ্ঞেস করবো এবার? আরেকটা ইংরেজি, কিসের ইংরেজি? অর্ধগোলকের ইংরেজি কে পারবে? সেমিস্ফিয়ার। হ্যাঁ হ্যাঁ, সেমি স্কোয়ার।
আচ্ছা আচ্ছা, আর কি কেউ বললো সেমিস্ফিয়ার ছাড়া? স্যার হেমিস্ফিয়ার। রাইট, HEMI, আর বাকি যা স্পিয়ার বানান যা আছে তাই হেমিস্ফিয়ার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমি জানি না সেমি বললে কেউ রাইট দেবেন কিনা, ওটার নাম নয় অ্যাকচুয়ালি হেমিস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এরপর স্যার আসুন, আবার আমি মিনিট 15-20 পর আসবো। স্যার একটু অঙ্ক শুরু করবেন কি আরো কিছু শুরু করবেন? স্যার তাহলে আপনি একটু করেন এবার। হ্যাঁ স্যার, তোমাদেরকে গোলক সম্পর্কে মোটামুটি বলে দিয়েছি, সবটাই হয়ে গেছে। তবু আমি বোর্ডে লিখেছি গোলকের আয়তন, আর যথারীতি তার সঙ্গে সঙ্গে স্যার অর্ধগোলকের আয়তনও লিখে দিয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অর্ধগোলকটা হয়ে যাবে, আমি খেয়াল করিনি। অর্ধগোলকের আয়তনও হয়ে যাবে, যেহেতু অর্ধেক 2πr3। ঘন এককটা কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঘন একক কারণ ওই আয়তন মানেই হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে যে উচ্চতা দিয়ে গুণ করা যায়, তাহলে আমরা আয়তনটা পেয়ে। তা আমরা এবার সরাসরি কিছু অঙ্কেতে চলে যাই, যে অঙ্কগুলো এই গোলক চ্যাপ্টারটা থেকে তোমরা একটা প্রত্যেক বছরই অল্টারনেট করে একটা অঙ্ক থাকে, এবং সেই অঙ্কগুলো খুব মজার। শুধুমাত্র 3-4টে ফর্মুলা যদি আমার কাছে রেডি থাকে, তাহলে তোমরা কুইক করে ফেলতে পারো। একটা অঙ্ক, তো ছোট্ট অঙ্ক লিখে ফেলো। দুটি ছোট্ট অঙ্ক মানে এটা 2 নাম্বারও হতে পারে, আবার 3 নাম্বারও হতে পারে। ওই দেখো, দুটি গোলকের আয়তনের অনুপাত 27:8। বলছে পার্শ্ব তলের ক্ষেত্রফলের অনুপাত কত? নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এখানে দেয়া আছে গোলকের আয়তনের অনুপাত। তা আমি যদি পাশে তোমাদেরকে লিখে দিই, আমি দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, 9:4, ভেরি গুড। কে বললেছ? আমি কিন্তু করিনি, তোমরা কেউ একজন বললে 9:4। কে বললে? ফার্সিদ। বাহ। এবার দেখো, দুটো গোলকের যেহেতু আছে, তাহলে আমি একদম রাফলি যদি তুমি করে ফেলো, মানে প্রথমটা হবে 4/3 বড় আর এর কিউব, মানে গোলক যদি ধরছি একটা বড় আর আর একটা ছোট আর, তাহলে হলো 4/3 স্মল আর স্কোয়ার সমান 27/8। 4/3 কেটে যাচ্ছে, পাই কাটছে, তাহলে এখান থেকে আর বাই স্মল আর কত হবে? 3/2। আর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, এই পার্শ্বতলের ক্ষেত্রফলে তখন কি হবে? এর হোল স্কয়ার হয়ে যাবে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে 4πr² / 4π তার মানে এটা থেকে বুঝতে পারছি এটা কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 9/4। মানে এটা কিন্তু এইভাবে না লিখে 9:4 লিখবে, 9/4 না লিখে 9:4টা লিখবে, কারণ না হলে বুঝতে পারছো তোমাদের ক্ষেত্রে নাম্বার যখন অনুপাতে চেয়েছে, তো ভগ্নাংশে চায়, এই জন্য এটা কিন্তু খেয়াল রাখবে। এবারে তোমাদের যেটা আরেকটা অঙ্ক, এটা মুছে দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা যারা 9:4 বলেছো তারা একদম অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক বলেছো। মানে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে তোমার আয়তন, এই নিয়ে অঙ্কের আমাদের কাজ কারবে, মানে এই গোলকের ক্ষেত্রে। এবার আর একটা অঙ্ক তোমাদের দেয়া যাক, দেখো কে করতে পারে দেখা যাক। একটা গোলকের ব্যাসার্ধ, এটা নাম্বার 2, লিখে ফেলো চট করে। গোলকের ব্যাসার্ধটা 20% হ্রাস পেল, 20% কমে গেল। তাহলে 20% হ্রাস পেলে তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আয়তনের পরিবর্তনটা তোমায় জিজ্ঞেস করলাম, আয়তনের পরিবর্তন। ব্যাসার্ধটা কমিয়ে দেওয়া হয়েছে 20%,
20% হ্রাস করে দেওয়া হয়েছে। কিসের পরিবর্তন চেয়েছে? আয়তন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা যদি ব্যাসার্ধটাকে আর ধরি তাহলে রীতিমতো আমরা প্রথমে পাচ্ছে কি 4/3 পাই আর কিউ। আমি এককটা লিখছি না, কিন্তু তোমরা বারে বারে এককটা লিখবে। এবার যদি এইটাকে কত পার্সেন্ট কমাচ্ছে? 20%। তাহলে বলতো 20% হলে নতুন ব্যাসার্ধটা কি হবে? আর মাইনাস আর বাই 20/100। ঠিক হলো? বুঝতে পেরেছো নিশ্চয়? আর বাই আর মাইনাস আর ইন্টু 20/100, মানে এটা ছিল কমে গেল, কমে যাওয়ার জন্য মাইনাস দিলাম। তার ফলে কত দাঁড়াচ্ছে এটা? এটা হচ্ছে কত, হিসেব করে কত দাঁড়াচ্ছে দেখো। এটা কত হচ্ছে দেখো, 4 বাই, এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, মানে এটা যদি কেটে যাও 1, এটা কেটে দাও 5, 5 মাইনাস আর 4 আর বাই 5। এইটা হচ্ছে তো, এইটা হলো আগের আয়তন। এবার এইটাকে ব্যাসার্ধ ধরে আমরা আয়তনটা কত পাবো? 4/3 পাই ইন্টু 4r/5 এর হোল। বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই? তাহলে আগে ছিল এইটা, এখন হলো এইটা। নিশ্চয়ই বুঝতে পারছো হ্রাস পেলে তোমরা দেখি না অঙ্কটা ক্যালকুলেশন করে বলো তো, হ্রাস পেয়েছি এইটা বড় হবে না এইটা বড়? প্রথমেরটা বড় হবে না দ্বিতীয়টা বড় হবে? প্রথমে স্যার দ্বিতীয়টা। কেন স্যার দ্বিতীয়টা? দ্বিতীয়। দ্বিতীয় কেন? ব্যাসার্ধ তো কমে গেল। ব্যাসার্ধ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন এত বড় ছিল, ভাবো এইরকম একটা ব্যাসার্ধ ছিল, গোলক ছিল, গোলকটা ছোট করে দেওয়া হলো। তা ছোট করলে তো অটোমেটিক্যালি আয়তনটা কমে যাবে। এত বড় ছিল, ছোট করে দেওয়া হলো, তাহলে নিশ্চিত ভাবে এইটা বড়। কে বললো আগে? প্রথমে একজন বলেছে, ভেরি গুড। কারণ এখানে দেখো 4/3 পাই আর কিউ, আর এটা হচ্ছে 4/3 পাই 4 r/5 এর হোল কিউ। তাহলে পরিবর্তনটা কত? পরিবর্তনটা কত হলো? 4/3 পাই আর কিউটা যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 4 এর কিউব কত হচ্ছে? 64, আর হচ্ছে 5 এর কিউব মানে 125। বোঝা গেছে? তাহলে কত হলো? 4/3 পাই আর কিউ, এটা করলে কত হয়? 124 মাইনাস 64 কত হয়? 61/125। দেখো এখানে কিন্তু সিসি লিখে দিলাম, ওই ঘন মানে কিউবিক, মানে সি ইউনিট লিখে দাও। এটা কিন্তু লিখবে, হ্যাঁ, ঘন কিউবিক ইউনিট। আমি কিন্তু লিখছি না, একবার লিখলাম। তাহলে দেখো এইটা আমি পেলাম, এটা আমি পেলাম পরিবর্তনে। এটা কতর উপরে, এবার হচ্ছে কতটা চেঞ্জ হবে আয়তন। আগে আয়তন ছিল এইটায়, তাহলে এইটাতে চেঞ্জ হয়েছে কত? এইটায়। এবারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব কত হবে। তার মানে কে বলতে পারবে? এটা পুরো ম্যাথামেটিক্স এর একদম সহজ, সেই শতকরা যেটা করেছো। তাহলে কি হবে? এইটা 4/3 পাই আর কিউ ইন্টু 61/125। এইটা কিসের উপরে হয়েছে? গোটাটার উপরে। কত না 4/3 পাই আর কিউ ইন্টু কত হবে? ইন্টু 100। বুঝতে পেরেছো যে চেঞ্জটা কত হচ্ছে? তাহলে এটা ক্যালকুলেট করলে নিশ্চয়ই বুঝতে পারছি, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর কিউ কাটছে, দাঁড়াচ্ছে কত? 61/125 ইন্টু 100। এটা হলো 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে হচ্ছে দেখো 4 আর 5, তার মানে কত দাঁড়াচ্ছে? 244/5%। এইটাকে তুমি মিক্স ফ্র্যাকশনে করে নেবে, করে নিলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো চেঞ্জটা কত হয়েছে? তার মানে আয়তনের যে কি হলো, এটা কমে গেল না আয়তনের হ্যাঁ, পরিবর্তন বলেছে? আয়তনের পরিবর্তন, এটা কি কমলো না বাড়লো? বলো, কমেছে। চটপট স্যার বলো। কমলো তাহলে স্যার। হ্যাঁ, আনসারটা কিন্তু কমলো। যখন আনসারটা যখন লিখবে তখন কিন্তু আয়তনের পরিবর্তনের হ্রাসটাই লিখতে হবে। হ্রাস হয়েছে মানে কমে গেছে, মানে হ্রাস পাবে সেইটা লিখবে, নাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অসুবিধা। এবার দেখো স্যার তোমাদের বলেছে, আমিও দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা একটা সুন্দর অর্ধগোলক, দেখতে পাচ্ছ একটা? এটা একটা নিশ্চয়ই জানো এটা কি, পেপার ওয়েট। হ্যাঁ, এটা একটা অর্ধগোলক। তাহলে এইটার ক্ষেত্রে আমার একটা অঙ্ক দেবো এবারে। এই অর্ধগোলকটার ক্ষেত্রে দেখো ওপরের অংশটা যা আছে, নিচেটাও ঠিক একটা গোলাকার। এই জন্য 3πr² যেটা হচ্ছিল এইটা আর এইটা। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই যে 4πr² বলা হলো, এটা কি করে পেলাম? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে দেখো এই যে জিনিসটা,
এই যে জিনিসটার মানে ওপরের অংশটা এরকম একটা নিচে দিয়ে দিলাম, দিলে 4πr² কি করে পাচ্ছি? আচ্ছা কেউ কি বলতে পারবে এইখান থেকে এইটা কতটা? এটা কতটা? I R square. না 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 না, ডিস্টেন্সটা আর কতটা? আর ঠিক করে বলো, ঠিক করে বলো। R এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, Two R. এইখান থেকে R Bash. square 2r 2R. 2r Bash, তার মানে দেখো 2R ভেরি গুড, তার মানে এইটা যদি গোলক হয় তার মানে এইটা 2r। আচ্ছা এবার তোমরা করতেও পারো, কাগজকে নিয়ে কাঁচি দিয়ে কেটে দিলে, কেটে দেওয়ার ফলে তাহলে আমরা এই জিনিসটা কি ছিল? এইটা, এটা একটা বৃত্ত, বৃত্ত তো, হ্যাঁ স্যার এটা তো বৃত্ত, তাই এর পরিসীমাটা কত ছিল? হ্যাঁ স্যার 2πr 2πr ছিল না? 2πr ছিল তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা এটাকে যখন খুলে দেবে তখন কি হয়ে যাবে? একটা আয়তক্ষেত্র টাইপের হয়ে যাবে না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার তখন হয়ে গেলে তখন তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত হলো? 4πr²। বুঝতে পেরেছো? পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে কি করে আমরা ফর্মুলাটা পেলাম সেটাও বুঝে গেলাম। আচ্ছা তোমাদের স্যার বলে দিয়েছে, এবার একটা অর্ধগোলকের একটা তোমাদের ছোট্ট অঙ্ক করি। দেখো অর্ধগোলকের আয়তন 3 নাম্বার অঙ্ক বলছে অর্ধগোলক, আমি লিখলাম না, শুধু সংখ্যাটা লিখলাম 144 ঘন সেমি, হ্যাঁ তার মানে সিসি লিখে দিলাম, কিউবিক সেন্টিমিটার। তাহলে যদি হয় 144 কিউবিক সেন্টিমিটার হলো অর্ধগোলকের আয়তন, তাহলে ব্যাস চেয়েছে, অর্ধগোলকটার ব্যাস কত? চটপট করে ফেলো দেখি, নিশ্চয়ই কিছু কয়েকজন করে ফেলতে পারবে। অর্ধগোলকের বলেছে আয়তন 144 পাই কিউবিক সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? ঠিক আমরা এইভাবে লিখে দেবো প্রশ্নানুযায়ী, যেটা জানি। কি জানি? অর্ধগোলককে বলতে পারবে তার আয়তন কি হবে? 2/3 পাই আর কি সমান কত হলো? প্রশ্নানুসারে 144 পাই। তাহলে কে কে কাটবে এবার? এক পাই পাই কেটে দাও। আচ্ছা এবারে কত হলো? আর কিউ সমান কত হলো? 144 ইন্টু 3/2, এটা কত হলো? 72, 72। তার মানে কত বেরোচ্ছে? আর সমান কত বেরোচ্ছে? আর সমান দেখো তো কত বেরোয়? 216, 6 Six, sir. ভেরি গুড ভেরি গুড। আর 6 বেরোলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাস কত হবে? 12 তার মানে 12 সেন্টিমিটার। 12 সেমি ঠিক আছে, ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এরপরে একটা চটপট অঙ্ক দিই, ছোট্ট চ্যাপ্টার কিন্তু কিছু কিছু মজার মজার অঙ্ক আছে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে দিই, একটুখানি অঙ্ক স্যারও তো করাবেন। সেটা হচ্ছে দেখো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, একটু বলে দিই। এটা হচ্ছে বৃহত্তর বৃত্ত কি জিনিস, যেটা এটা যেহেতু ত্রিমাত্রিক চিত্রের আলোচনা, এটা যদিও ঘন বস্তু, বৃহত্তর বৃত্ত এটাকে বলা হয় গ্রেট সার্কেল। এটা দেখো গ্রেট সার্কেল কি একটু লাগতে পারে কাজে কোনো সময়। দেখো আমরা এই যে দেখো, ভেরি গুড, এই পেয়ে গেছি। এটা একটা কি, এটা কি দেখতে পাচ্ছ? এটা একটা অর্ধগোলক। কিন্তু আমি নিচে যদি একটা যোগ করে দিই তখন কি হবে? সেটা কি পাবো? সেটা একটা, নিচে যদি যোগ পূর্ণগোলক। করে দিই, আমরা নিচে একটা যদি আর একটা গোলক, এই অর্ধগোলক যোগ করে দিই তখন সেটা হয়ে গেল গোলক। এ বিষয়ে অসুবিধা নেই বা কারোর কোনো সন্দেহ নেই, সেটা গোলক হলো। এবারে আমি তোমাদেরকে বলছি যেটা আলোচনা, অসুবিধা নেই, আলোচনা হচ্ছে বৃহত্তর বৃত্তটা কি। দেখো এই গোলকটাকে আমি, একটা নিচে গোলক আছে ভাবো, এই গোলকটাকে আমি একটা সমতল দিয়ে কাটবো। যে সমতলটা দিয়ে কাটবো এমন ভাবে কাটবো যেন গোলকের কেন্দ্রগামী হয়। ছবিটা আঁকলে বুঝতে পারবে। আমি ছবিটা আঁকছি, দেখো চেষ্টা করছি ছবিটা আঁকার। এই একটা গোলক, সবার নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। দেখো এই আর এই, এখানে আছে তোমার কেন্দ্রটা। আবার নিশ্চয় বুঝতে পারছো কি বললাম, কোনটা অর্ধগোলক
এইখানে কেন্দ্রটা আছে, এই যে বৃত্তটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে বৃহত্তর বৃত্ত। তোমাদের পরবর্তী ক্লাসে যখন 11-এ উঠবে, এটা গ্রেট সার্কেল এগুলো লাগবে, ত্রিমাত্রিক চিত্র তো, তাহলে এটা পেতে গেলে দেখো, এটা পেতে গেলে তোমার কি কি লাগছে, তার মানে এটা পেতে গেলে দেখো একটা সমতল লাগছে, তার মানে একটা সমতল লাগছে, তার আওয়াজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, একটু মিউট করো। সায়ন মিউট করো, স্নেহা মিউট করো। আচ্ছা দেখো এখানে তার মানে লাগছে কি একটা সমতল, আর লাগছে হচ্ছে বৃত্ত, এই দুটো মিলিয়েই হচ্ছে গ্রেট সার্কেল বা বৃহত্তর বৃত্ত। ঠিক দেখো, বৃহত্তর যখন বৃত্ত পেলো, তার মানে নিশ্চয়ই তোমাদের মনেও প্রশ্ন জাগছে, তার উল্টোটাও নিশ্চয়ই হবে, সেটা কি গো, সেটা কি বৃত্ত হবে? ক্ষুদ্রতর বৃত্ত। এগুলো পরীক্ষায় আসবে না, শুধু জাস্ট জেনে রাখার জন্য। তা তোমরা কেউ কি বলতে পারো স্মল সার্কেল সেটা কি হবে? তার মানে এমন ভাবে বিভক্ত করব যে গোলককে এমন একটা সমতল ধরে বিভক্ত করব, বৃত্ত পাওয়া যাবে, এই বৃত্তগুলোর মধ্যে যেগুলো বৃহত্তর বৃত্ত না, তার মানে বুঝতে পারছো, এই আমি একটা গোলক এঁকেছি, তার মানে এইখানে আমি একটা বৃত্ত পেতে পারি, এইখানে একটা বৃত্ত পেতে পারি, এইগুলো সব হচ্ছে স্মল সার্কেল। তার মানে যেটা বৃহত্তর নয়, মানে যেটা গ্রেট সার্কেল, সেই তিনটে জিনিস একটু জেনে নিলে, গ্রেট সার্কেল আর স্মল সার্কেল দুটো জিনিস, এটা আপনার তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। এবার একটা অঙ্ক 4 নাম্বার করছি, দেখো গোলকের বাইরের ও ভিতরের দিকের ব্যাসার্ধ, বাইরের ও ভিতরের ব্যাসার্ধ, দেখো সেগুলো তোমাদের পরীক্ষায় বলে দেওয়া আছে, একটা আছে 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, 6 আর 3 এটা বলা আছে। যদি হয় তাহলে ঘনফল কত হচ্ছে, কে করতে পারবে? ঘনফল গোলকের বাইরের আর ভিতরে, গোলকের বাইরের আর ভিতরে, নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটা ওই এ টাইপের হবে, বুঝতে পারছো, পাথ সিস্টেম। তার মানে আমি যদি এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, এইখান থেকে যদি এইটা হয়, তারপরে হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে 6 দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে 3, 6 আর 3 ছোট ছোট লিখেছি, কিন্তু অসুবিধা হওয়ার কথা না, মুখেও পেলে দিই। তাহলে কে বলতে পারবে এই যে গোলকটার বাইরের আর ভেতরের এর ঘনফলটা কত হবে? মানে এটা ফাঁপা, বুঝতে পারছো তো, এই যে ভেতরে গোলকটার আয়তনটা কত হবে, সূত্রটা শুধু বলে দিই দেখো। তার মানে কি, সেই বৃত্তের মতোই, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বার করা হতো, বৃত্তের মানে বহির্ব্যাসার্ধ দিয়ে যেটা করতাম, পাই বড় আর স্কয়ার মাইনাস পাই ছোট আর স্কয়ার, এখানে আয়তন যেহেতু, তাহলে সেটার ক্ষেত্রে হবে 4/3 পাই, 4/3 পাই বড় আর কিউ মাইনাস 4/3 পাই ছোট আর কিউ, যেটা বড় থেকে ছোট বিয়োগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যখন, কথাগুলো কেটে কেটে গেল। আমি আবার বলছি, দেখো যখন এটা বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ভেতরের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে আমরা যখন এই গোলকটার আয়তন বার করব, তখন নির্ণয় করার জন্য আমরা বৃত্তের যেমন বহির্ব্যাসার্ধ বড় আর ছোট ব্যাসার্ধ ছোট আর যদি থাকতো, তখন আমরা ক্ষেত্রফল কি করে বার করতাম, পাই ব্র্যাকেটে বড় আর স্কয়ার মাইনাস ছোট আর। 792 সেমিকিউব। হ্যাঁ, এইটা ভেরি গুড করে ফেলেছি আমি। আর এটার ক্ষেত্রে যেহেতু 176 আয়তন, এটা যেহেতু আয়তন, তাহলে 4/3 পাই বড় আর কিউ মাইনাস ছোট আর কিউ, 4/3 ইন্টু 22/7, পায়ের মান আসন্ন মানে 22/7, বড় আর কিউ মানে 6Q মাইনাস 3Q। এখানে কিন্তু ঘন এককটা লিখতে হবে, সরি ঘন সেন্টিমিটার, ঘন সিসি। এটা ক্যালকুলেট করলে হয় 4/3 পাই 22/7 ইন্টু 6Q মাইনাস 3Q, সেটা কত হয়, 6Q মানে 216 মাইনাস 27, তাহলে 189। এটা কাটাকাটি করলে
কত দিয়ে কাটাকাটি হয়? 7 দিয়ে কেটে দাও এটাকে। 7 দুগুণে 14 আর হচ্ছে 27 আর এটা কেটে দাও 9। এটা হবে 792 সিসি। তাই বেরিয়েছে কি? হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমরা অর্ধগোলক দিয়েও পেলে, আর তোমরা বড় গোলকের আমি আয়তনে অঙ্ক করালাম। ভেরি গুড, তাহলে 4টে হয়ে গেল। এবারে আমি তোমাকে আর একটা অঙ্ক করাচ্ছি। এটা খুব মজার অঙ্ক এবং মনে হয় করতে গেলে ইন্টারেস্টিং একটা জায়গায় তুমি পৌঁছতে পারবে। একটা ঘনক, দেখো ঘনক কিন্তু অলরেডি আমরা ক্লাসে আলোচনা করে দিচ্ছি। ঘনক, সমকোণী চৌকল, ঘনক ও অন্তর্নিহিত বৃহত্তম গোলক ও অন্তর্নিহিত বৃহত্তম গোলক। দেখো ঘনক ও অন্তর্নিহিত বৃহত্তম গোলক এর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল। লিখে নিয়েছো প্রশ্নটা? বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল। আমি আবার বলছি, একটি ঘনক ও এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? সবাই নিশ্চয়ই টুকে নিয়েছো বা বোঝার চেষ্টা করছো এবং মনে হয় একটু হলেও এগোতে শুরু করেছো, মানে করতে শুরু করে দিয়েছো। কেউ কি হ্যাঁ হ্যাঁ বলো। 6 না গো, ঠিক করে বলো। এখানে একটা জিনিস আছে ঘন, এখানে বৃহত্তম গোলক, যে যে জিনিসগুলো আমার তুলে রাখতে হবে সেইটা। তাহলে তোমার আগে একটা জিনিস দেখো, একটা ছবি আঁক। তুমি বলেছো দেখো একটি ঘনক ও অন্তর্নিহিত বৃহত্তম গোলক। তাহলে আমি যদি ছবিটাকে এঁকে নিই, এইবারে দেখো এইখানে তোমার একটা বড় গোলক আছে, বৃহত্তম গোলক। যে গোলকটাকে, বোঝা গেছে? তার মানে দেখো ঘনকটার যদি প্রতি বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ঘনকটার ভেতরে যে বৃহত্তম গোলকটার ব্যাসটা কি হবে। এই ব্যাসটা কি হবে? ব্যাসটা কত হবে? ব্যাস কত হবে? a/2 ভেরি গুড, ভেরি গুড। না, কেন a/2 হবে? এ হবে তো বৃহত্তম হ্যাঁ স্যার, গোলকটা। ব্যাসার্ধটা a/2 হবে। হ্যাঁ, ব্যাসার্ধ হবে a/2। এবারে দেখো যখনই ব্যাসার্ধ a/2 হয়ে গেল, ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? নিশ্চয়ই জানো, 6a²। এটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলতে হবে না, বিস্তারিত আলোচনা হয়েছে। এবারে বলো তো গোলকটার বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? এই গোলকটা, বৃহত্তম গোলকের বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে সেটা কত হবে? 4πr²। 4πr²। আর মানে কত? a²/4, মানে a/2 এর হোল স্কয়ার। তার মানে এটা কেটে গিয়ে কত হচ্ছে? তার মানে ওটা হচ্ছে πa²। বোঝা গেল? πa² বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবারে তুমি বলো, এবারে কার কার অনুপাত হবে? কার কার অনুপাত? স্যার বোর্ড দেখা যাচ্ছে না। এবারে অনুপাত হবে দেখো 6a² আর πa²। এই দুটোর অনুপাত তোমাকে বার করতে হবে। এবারে এই দুটোর অনুপাত বার করতে গেলে নিশ্চয় বুঝতে পারছি, এবারে এই দুটোর অনুপাত কি হবে? 6a² πa²। তার মানে কত হলো? 6:π। ওরা বলুক স্যার, ওরা বলো 6:π। এবার তোমরা বলো 6:π হলে এবার আমরা কত হবে এখান থেকে বলো। 21:11। 20, ভেরি গুড, 21:11। হ্যাঁ, কি করে পেলে? তার মানে পায়ের ভ্যালুটা বসানো হলো আসন্ন মানে, তাহলে 21:11। তাহলে এটা একটা আমার মনে হলো একটা ইন্টারেস্টিং অঙ্ক, যেখানে তুমি
ফেলে একটা গোলকের ভেতরে ঘনকের ভেতরে গোলকটাকে ঢুকি। এখানে যে জিনিসটা আমার মনে রাখতে হবে বা তোমাদের কাজে লাগবে, এই যে এইখানে যে বৃহত্তম ব্যাপারটা যেটা হলো সবচেয়ে বড়, ঠিক এখানেও আমরা ঘনকের অঙ্ক করার সময় বলেছিলাম, মনে করে দেখো, রিওয়াইন্ড হও একটুখানি, যেটা হচ্ছে বৃহত্তম একটা যে রেখা রাখা হয় কোনো ঘনকের ভেতরে, সেটা কি হয় না ঘনকের কর্ণ। ঠিক এখানেও বৃহত্তম গোলকটা সেটা যেটা রাখা হলো, সেটা হয়ে গেল কার সঙ্গে মিলে যাচ্ছে, তার ব্যাসটা মিলে যাচ্ছে ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য। ব্যাস এইটুকুনি হয়ে গেলেই কিন্তু তোমরা অঙ্কটা কুইক করতে পারবে বা এগিয়ে গেলে। এবার স্যার এসছে, স্যারকে কিছু অঙ্ক করো। স্যার পায়ের ভ্যালুটা কি বসানো মাস্ট? হ্যাঁ, পায়ের ভ্যালুটা বসানো মাস্ট বলতে দেখো এখানে 6:π। এবার তুমি এটা কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করেছো, তবে বসিয়ে দেওয়াই ভালো, জানো তো, বিতর্কিত জায়গায় না দিয়ে, যেহেতু সরলীকরণ করা, যতটা সম্ভব সরলীকরণ করা। 21:11, ঠিক আছে, সরলীকরণ করে দেবে। কেন তোমার কি খুব ওই পাইটা রাখার ইচ্ছে না? ভালো বলেছে। পাইটা, আচ্ছা পাই রাখলে সুবিধে কি? তাই একদম এক্সাক্ট অনুপাতটা বেরোতো, আর ওটা একদম অ্যাপ্রক্স অনুপাত বেরিয়েছে। কেন 22/7 এক্স্যাক্টলি তো। এক্সাক্ট না তো, প্রায়। না না না, ঠিক ঠিক ঠিক, আসন্ন মানে ওই জন্য বলছি, ঠিক। ঠিক আছে, তুমি বসিয়ে করো, আচ্ছা, অসুবিধা নেই। আমরা এরই কন্টিনিউশন একটা অঙ্ক দিই। স্যার খুব ভালো এই জায়গাটা এনেছেন। হ্যাঁ, আমি একটু স্ক্রিনে যে আমি এটা বলে দিচ্ছি। ঠিকই এর কন্টিনিউশন একটা অঙ্ক দিচ্ছি। যে কনসেপ্টটা স্যার বারবার করে বলছিলেন, যে একটা ঘনক যদি থাকে, স্নেহা খুব লাফালাফি করছি, যে একটু আনসার বলতো। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বাবা বলছিল। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তোর আজকে অসুবিধা হচ্ছে। স্যার ওই এই অঙ্কটাই করিয়েছেন। এইটা একটা ঘনক। ঘনকের ইংরেজি কি একটু চট করে আমাকে কেউ হেল্প কর, কে বলবে? কিউব, কিউব স্যার। ভেরি গুড, কিউব, CUBE। কিউব, ঠিক আছে, এত দেরিতে বললে হবে রে? কিউব। এত দেরিতে বললে হয় না। এর মধ্যে একটা বল ঢোকাতে চাইছি। স্যারের পড়াটা কেমন বুঝেছে একটু দেখি। আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো? না ঠিক আছে। ম্যাক্সিমাম মাপের একটা বল আমি ওর মধ্যে ঢোকাতে চাইছি। স্যার একটু আগে বললেন তার ব্যাসটা কত হবে, যদি 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 এই ঘনকের একটু দাঁড়া, এই ঘনকের আয়তন হয় 8a³ সেন্টিমিটার সিসি, 2a হবে। তাহলে সেই যে গোলক স্ফিয়ারের ব্যাসের মাপ কত? 2a। 2 সেমি। 2a সেমি। ভেরি গুড আনসার। 2 স্কোয়ার। 2 স্কোয়ার না, এইটা যে মাপের একটা বল, ম্যাক্সিমাম বলের মাপ ঢোকানো যাবে, নিশ্চয়ই এরকম একটা মাপ। কারণ ওই মাপটা হচ্ছে, স্যার একটু আগে সুন্দর একটা এঁকে দিয়েছিলেন। সরি, ওখানে আমি আঁকবো না, এর ভিতরেই আঁকি। এরকম একটা মাপের আসবে, যার মাপটা অতি অবশ্যই এখান থেকে এইটার সমান হবে, এই একটা এর সমান। ঠিক আছে, এখন কোশ্চেনটা হলো, একটা ঘনকাক, আচ্ছা লিখে দেবো, একটা আচ্ছা ঘনকাকৃতি না লিখে বলি যে, ঠিক আছে, ওটা মাপটা পরে দিচ্ছি। ঘনকাকৃতি কাঠের লগ থেকে, ওই গুড়ি আর কি, লগ থেকে সর্ববৃহৎ একটা গোলক কেটে বার করে আনবো।
কেটে নেব। যদি যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় আচ্ছা, যদি বাহুর যদি ঘনকের আয়তন হয় 343 ঘন সেন্টিমিটার, তাহলে ওই গোলকের আয়তন কত? ওই গোলকের আয়তন কত? করে ফেলো। একটু বড় ক্যালকুলেশন হয়ে গেছে। ঘনকের আয়তন 343, ঘনকের বাহু যদি আমরা ধরি এ সেন্টিমিটার ধরি, তাহলে এ কিউব সমান সমান 343। এগুলো একটু আগে থেকে খুব চটপট জানতে হবে যে 343 হচ্ছে কার কিউব, কে পারবে? হ্যাঁ, স্যার, কত? প্রায় 360 সেমি কিউব। না না, প্রায় তো না। আচ্ছা, ওই স্যার আনসারটা সাতে 7-8 আচ্ছা, কেউ আনসার বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আনসারটা দেখতে হবে। এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ভেরি গুড। এটা তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল। ঠিক আছে, একটু আগেই যেটা তোমরা করছিলে যে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে ওর ব্যাসের সমান, এই জায়গাটাই তোমাদের আগের অঙ্কে যেটা করানো হয়েছে, স্যার করিয়েছেন খুব সুন্দর। ওই জায়গাটাই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে ওর ব্যাসের সমান ওই কথাটা লিখে সঙ্গে সঙ্গে ব্যাসার্ধের মাপটা লিখে ফেলতে হবে 7/2। এই, তাহলে এবার তোমরা চলে যাও। আমরা যে কোশ্চেন হচ্ছে গোলকের আয়তন কত, তাহলে গোলকের আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু ঠিক ওই ফর্মুলা, যে ফর্মুলা দেওয়া হয়েছিল 4/3 4/3 পাই দিয়ে দাও একেবারে 22/7 আর কিউব 7/2 হোল কিউব। যে বলছে না যে আসন্ন মান আমরা ব্যবহার করব কি করব না, অ্যাকচুয়ালি আমরা হয়তো এই মাধ্যমিক বোর্ডে এরকম 22/7 ব্যবহার করছি, কিন্তু অন্য জায়গায় দেখবে অন্য বোর্ডে 22/7 অনেক জায়গায় ইউজ হয় না। সেখানে আমরা ডেসিমেল বা দশমিক ইউজ করি। সুতরাং বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম জিনিসের সঙ্গে ফেস করতে শিখতে হবে, জানতে হবে, ওপেন রাখতে হবে নিজেকে, এটা মাথায় রাখতে হবে। এনিওয়ে, চলো, এইটা একটা আনসার বেরোবে। আনসারটা তোমরা করে ফেলো, আমি আর সেই আনসারের দিকে যাচ্ছি না। ঠিক আছে, আনসার একটা কেউ বলেছে বোধহয়, কত একটু বলো দেখি। কেউ চুপ করে থাকলে একটু বলো। প্রায় 360 সেমি কিউব। কিন্তু তাই কি? আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, একটু দেখে স্যার নিও। আমার 3234 বেরিয়েছে। এনিওয়ে, এটা 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 তো জাস্ট ক্যালকুলেশন, খুব ইজি ক্যালকুলেশন। একটু পরে বসে করে নিও। আমরা বরং একটা নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, বা আমি আচ্ছা হ্যাঁ, অঙ্কে যাওয়ার আগে আমি একটু কয়েকটা ছোট ছোট প্রশ্নও জিজ্ঞেস করি, কারণ অনেকগুলো তোমরা অঙ্ক পরপর করেও ফেলেছো। সুতরাং কতগুলো প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে উম একটা গোলকের
কটা তল হয়? একটা। একটি তল হয়। আচ্ছা, ভেরি গুড আনসার। আচ্ছা, এবার বলছি একটা অর্ধগোলকের কটা তল হয়? স্যার দুটো। দুটি। দুটি তল। দুটি তল হয়। এটা দুটো, এটা একটা হলো। দেখো ছোট হয়ে গেল তো, দুটো তল হলো। আচ্ছা, উম একটা বেশ মোটা সোটা একটা কড়াই আছে। কড়াইয়ের চেহারা কিরকম হয় বলতো? মোটা সোটা কড়াই বলেছি, মানে যেটা হয়তো তোমরা দেখেছো যেখানে খেজুর রস টস জাল দেওয়া হয়, বা মিষ্টির দোকানের বেশ কড়াইটা মজবুত আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। এইরকম। হ্যাঁ, আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। সেই কড়াইয়ের মানে মোটা কড়াই, তার কটা তল? স্যার স্যার তার দুটো। দুটি। স্যার দুটি। তার দুটো তল। কি আমি কি আগে তল? উত্তর দিচ্ছি। একটা সমতল একটা একটা বক্র। সমতল একটা বক্রতল। কি আছে? তাকিয়ে আছো কেন? যাও যাও, কাজ করো। আরে কাজ করো না। কারো আমি কারো তো আগে বলে phone দিয়েছি দুটো। কারো হ্যাঁ, ফোন অফ করো দুটো একটুখানি তাহলে। কেউ। হুম, আচ্ছা। একটা নিরেট অর্ধগোলক, ঠিক আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধ 2r একক। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? টুয়েলভ পাই আর স্কোয়ার। ঠিকই আছে, একদম রাইট। এবার আমি একটা কোশ্চেন করবো এটা থেকে। উম আহ, আচ্ছা, 12 পাই আর স্কয়ার, ঠিক আছে। এটা থেকে আর খুব বড় কিছু কোশ্চেন করা যাবে না। হুম, আরেকটা কোশ্চেন করছি। একটা নিরেট গোলক, হ্যাঁ মনে রাখবে, সলিড। নিরেট মানে সলিড। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সমান হয়। আয়তনের সাংখ্যমানের সমান, সাংখ্যমান কথাটা ইউজ করে নেব, সাংখ্যমানের সমান হয়। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? স্যার 1। ওয়ান। 1 বেরোচ্ছে না ঠিকই, ভালো করে আর একজন 1 বলেছে, আর কিছু? 2 হবে। 2, একটা 1 এসছে, একটা 2 এসছে। সরি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে নিশ্চয়ই 4 পাই আর স্কয়ার, 3 গুণ আয়তনের সমান হবে, মানে 3 ইন্টু 4/3 পাই আর কিউ, যদি আর ব্যাসার্ধ হয়। তাহলে 4 ক্যান্সেল হলো, পাই ক্যান্সেল হলো, আর স্কয়ার আর ক্যান্সেল হলো, আর এটা হলো, তাহলে আর ইকুয়ালস টু 1 হলো। আনসার ইজ 1। আমি তো ব্যাসার্ধ জানতে চেয়েছি। যে আনসার 2 বলেছো, আমার মনে হয় সে ব্যাস ভেবে নিয়েছো। আনসার কিন্তু 1। আচ্ছা, একটা
একটা ফুটবল অনেকদিন কেউ খেলেনি, বুঝেছো? একটা ফুটবল অনেকদিন কেউ খেলেনি। ওকে, এখন অনেকদিন না খেললে কি হয়, সেটা একটু পড়ে রয়েছে। এখন সেটাতে কি হয়েছে, হাওয়াও বেরিয়ে যেতে পারে। হাওয়াও বেরিয়ে যেতে পারে। ওটা একদম রাইট বেরিয়েছে, হাওয়াও বেরিয়ে যেতে পারে। সেটা একটা রাইট, খুব দামি কোশ্চেন করেছে। হ্যাঁ, কিন্তু হাওয়াটা বেরোয়নি। হুম, বরং ওর ওর ভিতর থেকে বাইরে জায়গায় আরো হাওয়া ভিতরে ঢুকে গেছে কোনোভাবে, বুঝেছো? মানে ও একদম পুরো সলিড সলিড রয়েছে। কিন্তু একটি প্রাণী, সে ওইটাকে মনের আনন্দে কেটেছে। কে কেটেছে বুঝতে পারছিস? ইঁদুর কেটেছে। ইঁদুর কেটে ইঁদুর কেটে দুটো দুটো গর্ত করে দিয়েছে। এরম জায়গায় এরম জায়গায় একটা গর্ত করেছে, আর এরম জায়গায় একটা গর্ত করেছে। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা হচ্ছে, সরি, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের, আচ্ছা আমি আমি একটুখানি সেন্টিমিটার ইউজ করবো না, 14 একক ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফুটবলের দুটো ছিদ্র করে দিয়েছে, দুটো ছিদ্র করেছে একদম সমান মাপে। ইঁদুরের দাঁত ভীষণ সুন্দর, মানে একেবারে দারুণ মাপে কাটতে পারে। এবং সেই ছিদ্রের ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার, একক, সরি, এটাও একক। তাহলে তখনও তাতে কতটা চামড়া আছে? ওই বলে তখনও কতটা চামড়া আছে? চামড়ার বল ছিল নিশ্চিত ভাবে, নাহলে চামড়া জিজ্ঞেস করবো কেন? আমায় পুরো কোশ্চেন না করে দেখা আনসার না বললেও হবে, শুধু কনসেপ্ট চাইছি যে কি করে করতে হবে। কেউ ডিসকাস করো, তাহলেই হবে। স্যার কি আছেন? আছি আছি আছি। মনে আপনি লাস্ট পার্ট নেবেন, আমি আর দুটো করাবো এটার পর, ঠিক আছে? নাকি আচ্ছা, একটা করবো? আপনি একটা যা করেন, বলবেন। তারপরে আপনি লাস্ট পার্টটা 15 মিনিট আবার নেবেন, না ওই তো না, ঘোষণা হয়ে যাবে। ও আচ্ছা, না লাস্ট আপনি করবেন, হ্যাঁ আমি থাকবো, কিন্তু এই লাস্টে ঘোষণার সময় আমি থাকবো, হ্যাঁ, কিন্তু করুন, লাস্ট পার্ট আপনি নেবেন। হ্যাঁ, তাহলে আমি আর একটা না দুটো করাবো এরপর। করিয়ে দিন, করান তাহলে, দুটো করিয়ে দেন। আচ্ছা, এরপর আর দুটো করাবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু 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 ডিসকাস করো, যে কেউ আমার সঙ্গে, করতে হবে না পুরো, মানে হুম। প্রথমে ফুটবলের বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একদম রাইট, একদম প্রথমে যেটা ফুটবলের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, তারপর ফর্মুলা কি ইউজ করবো? 4 pi r square. একদম রাইট, 4 পাই 4πr²। আর স্কোয়ার। এখানে 14 একক ব্যাসার্ধ রয়েছে, শুধু আমরা 14 স্কোয়ার করে দিয়ে বর্গ একক এটা লাগবে। তারপর তারপর স্যার দুটি ছিদ্রের ক্ষেত্রফল লাগবে। রাইট, দুটি ছিদ্র ক্ষেত্রফল কি কোন ফর্মুলা বার করব? স্যার পাই r square দিয়ে। এইটা ওর কি ঠিক কি কে বললে এটা আনসারটা কে বলেছো? স্যার সায়ন। সায়ন যে আনসারটা বলেছে, এর সঙ্গে কেউ ডিফার করো?
কেউ কি ডিফার করো? সহমত পোষণ করো। একদম হ্যাঁ আনসার পাচ্ছি না কেন? আবিষ্কার হবে। একদম রাইট। অর্থাৎ আহ, এখানে যে যে ছিদ্রটা করেছে সেখানে আমি ইউজ হয়েছে ব্যাসার্ধ এবং একদম বৃত্তাকার ছিদ্র। এখানে কিন্তু দেখো বৃত্তাকার ছিদ্র কথাটা বলা হয়নি, কিন্তু যেহেতু ব্যাসার্ধ বলা হয়েছে সুতরাং বৃত্তাকার ছিদ্রই ধরে নিতে পারো। হ্যাঁ, সুতরাং বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল জানো পাই আর স্কোয়ার। সুতরাং এক একটি ছিদ্রের ক্ষেত্রফল যেটা হবে দুটি ছিদ্রের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার করে, পাই এর 0.7 স্কোয়ার বর্গ একক। এটা থেকে এটা মাইনাস করলেই তোমরা পেয়ে যাবে, এখানে আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা করার দরকার নেই। আশা করছি এটা বুঝতে পারলে। আমি আর দুটো করে তারপর স্যার যাবেন, আমি আমি নেক্সট আরেকটা অঙ্কে আসবো। আচ্ছা, তোমরা একটা বইয়ে একটা অঙ্ক আছে, খুব ফ্যান্টাস্টিক অঙ্ক। আমি একদম বইয়ের অঙ্কটা না দিয়ে একটুখানি ডিজিটটা পাল্টে অঙ্কটা দিচ্ছি, কিন্তু বইয়েরই অঙ্ক দেখবে। বইয়ের লাস্ট অঙ্ক, গোলক চ্যাপ্টারের টেক্সট বইয়ের 14 নম্বর অঙ্ক। বইয়ে আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এটা কিন্তু আমি এখন করতে দেবো না। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? ফ্যান্টাস্টিক অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, সুন্দর অঙ্ক। বুঝতেই পারছো। মানে আমি এটা থেকে একটু এইটা যাওয়ার আগে এই আলোচনাটা করতে যাব। দেখো খুব সহজ, একটা বড় গুলি আছে, মোমের গুলি বা যাই হোক মনে করো, এটা কি এটা বোধহয় কিসের গুলি? লোহার গোলক। ওরে বাপরে বাপ, এটা লোহার গোলক ছিল। এটা যদি হয় 20 ঘন সেন্টিমিটার, তাহলে এটা গলিয়ে আমি ছোট ছোট গোলক তৈরি করব। যে কেউ আনসার করো, এরকম আমি অনেক করবো। আমি কতগুলো, হ্যাঁ, প্রত্যেকটার আয়তন, এই যে প্রত্যেকটা এই ছোট গোলকের আয়তন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে কতগুলি গোলক বেরবে, ছোট গোলক বেরবে? কতগুলি? স্যার 20টা। 20টা, রাইট আনসার, 20টা। আচ্ছা, এইটা আনসার যে করেছো সে বাদে বলবে। এবার আমি এক কাজ করছি, আমাদের ইচ্ছা হলো এই গোলক আর বানাবো না, এবারে নাকি এগুলোকে আমরা কিউব বানাবো, ঘনক, এরকম ঘনক বানাবো। অনেকগুলো ঘনক বানাবো, কিন্তু ওই একটাই গোলক থেকে, ওই 20 সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটা গোলক থেকে। এই যে ঘনক বানাবো, তোমরা বোধহয় জানো যে যে আমি প্রসঙ্গক্রমে একটু বলেও রাখি, তোমরা বোধহয় জানো যে বিশ্বের লাইটেস্ট মানে হালকা এবং ছোট উপগ্রহ ইংরেজি কেউ বলতে পারো? স্যাটেলাইট। ভেরি গুড, ভেরি গুড। কে বললো? স্যার সায়ন। না 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 বাবা, স্যাটেলাইটের স্পেলিংটা সায়ন ছাড়া অন্য যে কেউ বলবে। চটপট তাড়াতাড়ি, আমি অঙ্কে যেতে হবে, স্যার ওয়েট করছি। আমি এটা বলে দিলাম, তারপর হ্যাঁ টি। আচ্ছা, কেউ একজন টি বলেছে, ওকে। তারপর আমি বলছি ই, এল এল আই টি। আচ্ছা, যাই হোক, তো এখন যাই হোক না, স্যাটেলাইট তো, যে স্যাটেলাইট যে এরকম, এটা একটা স্যাটেলাইটেরই চেয়ার অ্যাকচুয়ালি। এইরকম একটা ক্ষুদ্রতম স্যাটেলাইট যে বানিয়েছিল বিশ্বের, তার নাম কেউ বলতে পারে? আমাদের ইন্ডিয়ান একজন ইয়াং সায়েন্টিস্ট বানিয়েছিল, কেউ জানো? আমি বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? পৃথিবীর, বলবেন? বলছি শোন, বিশ্বের সব থেকে ক্ষুদ্র মানে ক্ষুদ্রতম এবং সব থেকে হালকা
স্যাটেলাইট বা উপগ্রহ বানিয়েছে কে? একটা হিন্ট দিচ্ছি, সে হচ্ছে আমাদের একজন ভারতীয় এবং খুবই তরুণ। মানে যখন সে বানিয়েছিল সে মাত্র ক্লাস 12 এর ছাত্র ছিল। শুনলে অবাক হবে। তার নাম কি? আমি এখানটা লিখে দিচ্ছি, তোমরা পরে এতে দেখে নেবে গুগলে। এখন দেখো না বাবা। হ্যাঁ, এখন অনেকের ইচ্ছা হতে পারে। এখন দেখো না। হুম। তার নাম হচ্ছে আরে, 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 আরে। তার নাম হচ্ছে একটু সরি। তার নাম হচ্ছে RIFATH রিফাত শাহরুখ। আমাদের সাউথ ইন্ডিয়ার যখন ও ক্লাস 12 এ পড়ে তখন এই স্যাটেলাইটটা বানিয়েছিল। স্যাটেলাইটটার নাম দিয়েছিল কালাম স্যাট। ডক্টর এপিজে আব্দুল কালামের নামে সেটার নাম দিয়েছিল কালাম স্যাট। তোমরা আরো খুশি হবে, এই রিফাত শাহরুখ এবার শিক্ষক দিবসের প্রোগ্রামে অনুসন্ধানের একটা প্রোগ্রাম হবে আগামী। শিক্ষক দিবস কবে? 5 সেপ্টেম্বর। শিক্ষক দিবসের প্রোগ্রামে রিফাত শাহরুখকে তোমরা সবাই সম্বর্ধনা জানাবে। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বারবার করে বলবো সেদিন অবশ্যই থাকতে, এবং তোমাদের অনুষ্ঠান হবে সেটা। তোমরা ওকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারবে, ও উত্তর দেবে, এবং আরো বেশ কিছু গুণীজন থাকবেন। এনিওয়ে, আমরা তাহলে আবার আমাদের ফিরে আসছি। রিফাত শাহরুখ নামটা রাখবে, পরে দেখে নেবে। এখন দেখো না, পরে দেখবে। কেন কথাটা এলাম? এই যে ঘনকাকার জিনিসটা তৈরি হয়েছে, এইটার এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক। এর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক। তাহলে কতগুলো ঘনক তৈরি হবে? সরি। গোলকের ব্যাসার্ধ কার? হুম। গোলকের ব্যাসার্ধ কার? খুব আস্তে কথা আসছে, একটু জোরে বাবা। গোলকের ব্যাসার্ধ কার? এই তো 20 ওই না, ব্যাসার্ধ আমি বলিনি। ওর আয়তন বলে দিয়েছি, 20 ঘন সেন্টিমিটার, ঘন একক বা ঘন সেন্টিমিটার বললে অসুবিধা নেই। এইটা শুধু একটা বলে দিয়েছি যে এর একটা বাহু প্রতিটি কিন্তু একই মাপে। একটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। স্যার 20খানা ঘনকই তৈরি করা যাবে। একটা আনসার এসছে 20 খানা ঘনক। একদম রাইট আনসার এসে গেছে। কারণ বাহু যদি 1 সেন্টিমিটার হয়, অর্থাৎ এ 1 সেন্টিমিটার, তাহলে এর সায়ন ছাড়া আর কেউ বলবে এই যে এটা হচ্ছে এর আয়তন কত? কেউ বলবে, চটপট বলো ঘনকের আয়তন। কাউকে বলতেই হবে। 1 ঘন একক। 1 ঘন একক, 1 ঘন আমরা সেন্টিমিটার বলেছি। 1 কিউব তার মানে 1 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে 20 ঘন সেন্টিমিটার ওর যদি আয়তন হয়, তাহলে আমরা নিশ্চয়ই 20 দিয়ে 1 দিয়ে ভাগ দেবো। 20টি ঘনক হবে। ওকে, এটা অঙ্ক ছিল। এবার আমাদের বইয়ের যে অঙ্ক, সেই টাইপের একটা অঙ্ক দিয়ে আমি শেষ করব, তারপর স্যার আবার আসবেন। একটি নিরেট গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। ওই গোলকটি গলিয়ে, মানে মেল্ট করা মানে গলানো, গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট, ছোট কথাটা না ইউজ করলেও কোনো অসুবিধা নেই, ছোট কতগুলি গুলি করা যাবে, গুলি বলবো, হ্যাঁ তাই, গুলি তৈরি করা যাবে। লাস্ট কোশ্চেন ফ্রম মি।
আমাদের এই ধরনের মানে সব অঙ্কেরই আমাদের ডেটা খুঁজতে হয় আগে। এখানে কি একটি নিরেট গোলকের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা সেখান থেকে যে বড় গোলক আমরা এর একটা ছবিও করতে পারি। এটা বড়র যদি ব্যাসার্ধ আর হয় তাহলে 2r বলে দিয়েছে 14, তাহলে আর হচ্ছে 7 সেন্টিমিটার পেয়ে গেলাম। এর জন্য আমাদের দরকার হচ্ছে এর আয়তন বার করা। আয়তন মানে v 4/3 পাই। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে যেন সিসি লিখলাম, এখানে এই গুণটা কেউ অবশ্যই করতে যেও না। হ্যাঁ, খামোখা গুণ করে সময় নষ্ট করো না। আচ্ছা, এবার আমরা ছোট ছোট যে গুলিগুলো তৈরি হলো, এই যে ছোট গুলি একটা ছবিও আঁকলাম, ছোট গুলির একটা ছবিও আঁকলাম। তার এখানে এখানে কিন্তু দেখো এই ব্যাসার্ধ, ব্যাস, একক এগুলো ভীষণ ভাবে দেখতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু আর আর1 বলো, দুটোকেই আর বলো না, একটাকে আর1 ধরো, 3.5 সেন্টিমিটার নিয়েছি। তাহলে এটাকে ছোট আয়তনকে আমরা v1 ধরে নিই, 4/3 পাই 3.5 হোল কিউবিক সেন্টিমিটার। ব্যাস, দুটোর আয়তন পেয়ে গেছি। এবার আমরা কতগুলি গোলক হবে মানে নাম্বার অফ সরি, যদি ইংরেজি নাম্বার অফ ছোট গুলি, ওই ছোট গুলির সংখ্যা, আচ্ছা ছোট গুলির সংখ্যা কি হবে, ওই দুটোকে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। ভাগটা আমরা দিয়ে দিই, 4/3 পাই 7 কিউব মানে 7 into 7 into 7 বাই 4/3 পাই 3.5 into 3.5 into 3.5। বুঝতেই পারছো বেশ সহজ ব্যাপারটা, কারণ আমরা এখানে মজায় মজায় 4/3 কাটবো, পাই বাই ক্যান্সেল করবো, 3.5 কি আর বেশি ভাগতে হবে না, এখানে 2 দিয়ে ভাবলেই হবে, এটা 2 দিয়ে ভাবলে হবে, এটাও 2 দিয়ে কাটলে হবে। তার মানে আমরা এখানে 2 2 করে 4 2 8, তাহলে আনসার হচ্ছে 8টি। ওকে, আনসার। তাহলে আমরা এখানে 8টি ছোট গুলি পেয়ে গেলাম। আমার মনে হয় আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি। স্যার আছেন, আমি এবার স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনি বাকি পার্টটা করুন, আমি আছি। স্যার আছেন তো? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোর্ড দেখতে পাচ্ছ? দেখো তোমাদের একটা অঙ্ক, এটা খুবই বইয়েরও অঙ্ক এবং আমার মনে হয়েছে একটি ভালো অঙ্ক। আমি বইয়ে অঙ্কটা মানে বোর্ড দেখতে পাচ্ছ তো? আমি লিখে রেখেছি, দেখো একটুখানি বোঝার চেষ্টা করো, জুম করে আমি পড়ছি অঙ্কটা, কিন্তু দেখা যাচ্ছে না। তোমাদের পরিচিত অঙ্ক, আমি বলছি সেরকম হলে লিখতে থাকো, আর মনে হয় একটু চেষ্টা করলে পারবে। একটুখানি ধৈর্য ধরো। একটি ধাতব গোলক, ঠিক আছে, তার উপরতল থেকে, অঙ্কটাকে ভালোভাবে পড়ো, আমি একবার ছেড়ে দুবার আবার পড়াবো। তোমাকে কিন্তু এখানে কিছু শব্দ আছে, যে শব্দগুলোর মধ্যে থেকে অঙ্কটাকে তৈরি করে সমাধান করতে হবে। অঙ্কটাকে পড়লে একবারে হবে না, দুবার পড়বে, বুঝবে, তারপরে ক্যালকুলেট করতে শুরু করবে। একটা ধাতব গোলকের উপরতল মানে উপরের অংশটাকে এমন ভাবে কাটা হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, বুঝতে পারছো, মানে চোখে ভিজুয়ালাইজ করে ফেলো, মানে সরি সামনে একটা ভিজুয়ালাইজ করে ফেলো, একটা ধাতব গোলক, তার উপরতলটাকে এমন ভাবে কাটা হলো নূতন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, মানে একটা নূতন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক। এইখানেই দেখো, বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি, নূতন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নিয়েছি। এবারে বলছি কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তার মানে আগে আমি কেটে নেওয়া গোলক আর আগের গোলক এই দুটোর আয়তনের অনুপাত বার করতে বলেছে। তার মানে নিশ্চিতভাবে তোমরা বুঝতে পারছো, আয়তন বার করতে গেলে আমাদের যা সূত্র আমরা জানি, 4/3 পাই আর কিউব মানে ব্যাসার্ধ, সেইটাকে বার করতে হবে বা ধরতে হবে। তা আমি ধরে নিচ্ছি, দেখো বড় গোলকটার ব্যাসার্ধ আর, এটা সম্ভবত স্কুলের যে টেক্সট বই আছে সেইখানে লাস্টের অঙ্ক সম্ভবত, বা লাস্টে কি তার আগের দিকে একটা অঙ্ক আছে, এইরকম টাইপের আছে, আমি ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি এরকম।
কিন্তু অঙ্কটা খুব ভালো। একটা কনফিউজিং এর জায়গা আছে, সবাই ম্যাক্সিমাম ভুল করে ফেলো। বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এখানে পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার দেখো বড় গোলকের করসপন্ডিং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বক্ষতল, কে বলতে পারবে? কুইক বলো, বক্ষতলের ক্ষেত্রফল কি বড় গোলকটার কত হবে বলো, কেউ 4 বলো। pi capital R square. 4 পাই বড় আর স্কোয়ার, ভেরি গুড। এককটা আছে, আমি এককটা লিখছি না, নিশ্চয়ই জানো বর্গ একক হবে। আর করসপন্ডিং ছোট গোলকটার আয়তন কি হবে? সেটাও হবে 4 পাই স্মল আর স্কোয়ার। এই যেমনি হয়ে গেল বক্ষতলের ক্ষেত্রফল। এবারে দেখো এখানে প্রশ্ন হচ্ছে কে কার অর্ধেক, কি হবে বলতো, কে বলতে পারবে কে কার অর্ধেক? ধাতব গোলকের উপরতল এমন ভাবে কাটা হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। তার মানে কি হবে? 4 পাই স্মল আর স্কয়ারটা 4 পাই বি বলো। ক্যাপিটাল আর স্কয়ারের অর্ধেক। ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি, আমি ওপরটা মুছে দেবো, ওপরটা একটু মুছলাম, দেখো দেখো তার মানে দেখো এইটা কোনটা আছে, 4 পাই আর স্কোয়ারের অর্ধেক। তার মানে কি হচ্ছে নিশ্চয় দেখতে পাচ্ছ, 4 পাই আর স্কোয়ার সমান হাফ 4 পাই বড় আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, আর আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর এর রিলেশন পাওয়া যাচ্ছে। দেখো 4 পাই কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, √2 আর, রুট ওভার মানে √2 আর সমান বড় আর। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, √2 আর সমান ক্যাপিটাল আর। এইটা যেমনি পেয়ে গেলে এবারে আমার কাজ অনেকটা হয়ে গেল। কারণ কি, এইটা সম্পর্ক পেয়ে গেল, আমি মুছলাম, নিশ্চয়ই খাতায় নোট করছো চটপট করে, কারণ সময়টা কম আছে। তো আমি পেয়েছি √2 আর সমান ক্যাপিটাল আর। এবারে দেখো বড় গোলক মানে এইটার করসপন্ডিং আয়তনটা কি হবে, কে বলতে পারবে? চটপট করে বলো। 4/3 পাই বড় আর কিউব মানে ক্যাপিটাল আর কিউব। আর তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 4/3 পাই, এইখানে আর এর জায়গায় কত বসাবো, √2 আর হোল কিউব। তাহলে কত পাচ্ছি, 4/3 পাই, কত পাওয়া যাচ্ছে, 4/3 পাই আর কিউ ইন্টু 2√2। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে দেখো এইটা যেমনি পেলাম, এবারে আমাদের এইখানে একটু নোট করে নেবে বা ভাববে, এখানে ছোট এটা এইটা পেয়েছি, ছোট গোলকের আয়তন কত, 4/3 পাই স্মল আর কিউ। এখানেই অঙ্কটার আসল খেলা। ছোট গোলকটার আয়তন পেলাম 4/3 পাই আর কিউ, আর এখানে পেলাম আমি 4/3 পাই আর কিউ 2√2 স্মল আর দিয়ে পেয়েছি। এবার অবশিষ্ট অংশটা, তার মানে কি, কার থেকে কোনটাকে বিয়োগ দেবো, অবশিষ্ট অংশের আয়তন। অবশিষ্ট অংশ মানে নিশ্চয়ই বুঝতে পারছি এটা বড় গোলক, এটা ছোট গোলক। তাহলে কি হবে তখন, এইটা থেকে 4/3 পাই আর কিউ, এইটা থেকে এইটা বিয়োগ দিব, মানে 2√2 - 1। ব্যাস, যেমনি পেয়ে গেলে এটা পেয়ে গেল আমরা ছোট অবশিষ্ট অংশের আয়তন। এবারে প্রশ্নে করা ছিল, মনে করে দেখো, অবশিষ্ট অংশের আয়তন মানে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন, যেরকম ভাবে প্রশ্ন উত্তর লিখবে সেই অনুযায়ী অনুত্তরটা কিন্তু আসবে। তুমি যদি ঘুরিয়ে লিখতে অবশিষ্ট অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে উল্টো হতো। আর কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন, কেটে নেওয়া অংশ আয়তনটা কত, এইটা, তাহলে 4/3 পাই আর কিউ ইস্টু 4/3 পাই আর কিউ 2√2 - 1। নিশ্চয়ই বুঝতে পারছো এর অনুপাতটা হবে, সবগুলো কেটে গিয়ে দেখো 2√2 - 1। এই অঙ্কটা নিশ্চয়ই কি বুঝতে পেরেছো সকলে? কথাটার মধ্যে দিয়ে বুঝতে পেরেছো কথাটা যা আছে হ্যাঁ, প্রথমে? স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হ্যাঁ, এই স্যার। একটা এইরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। এইরকম একটা অঙ্ক তুমি পেতে পারো, ছোট ছোট অঙ্ক। এটা বড় অঙ্ক অবশ্যই। হ্যাঁ, এটা মুছে দিলাম। তোমাদের এবারে একটা চটপট লিখে পারলো, একটা নিরেট, একটা ব্যাসের, একই ব্যাসের একটি নিরেট গোলক আর নিরেট অর্ধগোলকের
ক্ষেত্রফলের অনুপাতটা বলো। আমি লিখছি না, তোমরা বলো, প্রশ্নটা লিখে নাও। একটি ব্যাসে, একই ব্যাসের, ব্যাসটা এক মানে স্মল আর, একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলক, নিরেট গোলক যখন হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। আর একই ব্যাস বলেছে, তার মানে এটা ব্যাস, তো যদি এখানে আমি ব্যাসটা যদি 2r ধরতাম তাহলে ব্যাসার্ধ r হতো, তাহলে আমি ধরে নিতে পারি প্রথমেই ব্যাসটা 2r, তাহলে এই জন্য ব্যাসটা 2r হলে ব্যাসার্ধ r ধরেছি, তাহলে 4πr² পেয়ে গেলাম। নিরেট গোলক, নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এইটা। কেউ বলো তো এবার নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 3πr²। ভেরি গুড, 3πr²। তাহলে এদের অনুপাত কত হবে? নিশ্চয়ই 4:3 হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। এটা একটা ছোট্ট 2 নম্বরের অঙ্ক, বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমরা একটা অঙ্ক করো। একটা অর্ধগোলকের ঘনফল স্মল ভি, একটা অর্ধগোলকের ঘনফল ভি, ভি মানে ভলিউম, আর ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে আরটা বার কর, কত হবে চটপট? এটা অবজেক্টিভ টাইপের অঙ্ক, তুমি পেয়ে যাচ্ছ। এর পরের লাইনটা কে বলতে পারবে? এর পরের লাইনটা কে বলতে পারবে, আর কত হবে? বলো, এর পরের লাইনটা কে বলতে পারবে? আটটা বলো, আমি তো আর কিউ লিখে দিয়েছি। বলো, ফারসিদ আছে, সায়ন আছে, বলো আর সমান কত হবে? √3v/2π। ঠিক করে বলো, আর কিউব সমান ওটা আছে কি? কিউবিক রুট 3v/2π। হ্যাঁ হ্যাঁ বলো, কিউবিক রুট 3v/2π। 3v/2π। ঠিক করে বলো, আবার বলছি, পাচ্ছ না? তোমাদেরকে মনে হয় বলেছিলাম, খেয়াল করোনি। দেখো না, আর কিউ আছে, তার মানে দীঘার সমীকরণের সময় বলেছিলাম 3v/2π হোল টু দি পাওয়ার 1/3, কারণ এইটা যখন থাকে তুমি নিশ্চয়ই জানো ওখানে চলে যায়, তার মানে ঠিক একই ভাবে r টু দি পাওয়ার 4 সমান যদি এখানে 64 হয়, r সমান হচ্ছে 64 হোল টু দি পাওয়ার 1/4, এইভাবে চলতে থাকে। তাহলে আর কিউ সমান যদি এইটা হয়, r সমান হবে 3v/4, এখানে যেটা থাকছে এই অংশটা, এই অংশটার হোল টু দি পাওয়ার 1/3। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে একটা অঙ্ক কর, লিখে ফেলো চটপট লেখো। একটাই দুটি নিরেট স্বর্ণগোলকের ব্যাসার্ধ যথাক্রমে, স্যার মনে হয় এরকম করিয়েছে, যথাক্রমে R1 ও R2। প্রশ্নটা আরেকবার বলবেন? হ্যাঁ, একটা নিরেট অর্ধগোলক, দুটো নিরেট স্বর্ণগোলক আছে, তাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 আর R2, সেইটাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। বোঝা গেছে? বড় গোলক তৈরি করা হলো, সেই গোলকটা তুমি ব্যাসার্ধ বার করো। দেখো এইটা, তার মানে এর করসপন্ডিং কি হচ্ছে, অর্ধগোলক, এই গোলক 4/3πr1³ আর এরটা কি পাওয়া যাচ্ছে 4/3πr2³। এদের দুজনকে যোগ করে দাও, যোগ করে দিয়ে তাহলে কি পাওয়া যাচ্ছে 4/3πr1³ প্লাস r2³। বোঝা গেল? বোঝা গেছে? এটুকুনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
এইটা হ্যাঁ, যেটা স্যার। পেলাম, এটা যেটা পেলাম এখানে নিরেট গোলকটা পেলাম মানে দুটোকে মিশিয়ে পেলাম। এবার এইটা থেকে আমি একটা বড় গোলক করছি, মানে একটাই গোলক, তার যদি ব্যাসার্ধ আর হয়, তার মানে কি 4/3 পাই বড় আর কিউ, সেইটার সঙ্গে এটার কি সম্পর্ক বলতো? আমি বলছি এইটা এইটা গলিয়ে একটা গোলক পাওয়া যায়, R1 আর R2, R1 আর R2 এইটাকে আমি গলিয়ে যে গোলকটা পেলাম তার ব্যাসার্ধ আয়তন হচ্ছে এইটা। আর বড় যে গোলকটা পেলাম একটা গোলক, তার যদি ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, তাহলে তার আয়তন 4/3 পাই আর কিউ, ক্যাপিটাল আর কিউ। এদের মধ্যে সম্পর্ক কি প্রশ্নানুসারে? দুটির আয়তনই সমান। ভেরি গুড, দুটির আয়তন সমান। কে বললো? সায়ন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো তো এই লেখাটা ঠিক আছে কিনা, কারণ একটু আগে অঙ্কটা করালাম বলে তোমাদের কন্টিনিউশন দিলাম। তাহলে এখানে দেখো আর কিউ সমান R1 কিউ প্লাস R2 কিউ হলো। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান কত, মানে যে নতুন গোলকটা পেলাম তার ব্যাসার্ধ কত হবে বলতে বলেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এর আগেই শেখানো হয়েছে। কে বলতে পারবে? হোল টু দি পাওয়ার 1/3 হবে না? বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, স্যার। এইবারে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমাকে একটা, যেহেতু তোমাদের চোং করা, সময় তো দেখুন স্যার, সময় তো 10টা বেজে যাচ্ছে। হ্যাঁ লাস্ট, ও হো হো সরি সরি, 10 লাস্ট অঙ্ক। ও আচ্ছা আচ্ছা, আর একটা লাস্ট, একটা একটা চোং, লাস্ট একটা অঙ্ক এদের, ওই যেহেতু চোঙের হয়ে গেছে সেই জন্য দেখো 12 সেমি ব্যাসের, দেখো একটা 12 সেমি ব্যাসের একটা আংশিক ভাবে জলপূর্ণ চোঙাকার পাত্রে, 12 সেমি ব্যাস একটা আংশিক চোঙাকার পাত্রে 6 সেন্টিমিটার ব্যাসের গোলক। এটা তোমরা নিজেরা করতে পারবে মনে হয়। সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে জলতলটা কতটা কি করে করবে? 12 সেমি ব্যাসের একটি আংশিকভাবে জলপূর্ণ চোঙাকার পাত্রে 6 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে জলতলটা কতটা উঠবে? চোঙাকার পাত্র কিন্তু লম্ববৃত্তাকার চোঙ, তোমাদের আগে ক্লাসে স্যার করিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওর ব্যাসটা হয়ে যাবে কত, 6 সেন্টিমিটার, সরি ব্যাসার্ধটা চোঙের ব্যাসটা। তাহলে সেটাকে আমার সম্পূর্ণ আংশিকভাবে জলপূর্ণ চোঙাকার পাত্রটা 6 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হলো, জলতলটা কতটা উঠবে? দেখো আমি ধরে নিচ্ছি জলতলটা এইচ উঠবে, তার মানে কত হলো, আমরা চোঙের আয়তন কি ছিল 1/3 পাই আর স্কয়ার, মানে 6 স্কয়ার ইন্টু এইচ। আর এখানে গোলাকার গোলকটা সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দিতেই পরে উঠে গেছে, তাহলে কত হলো 4/3 পাই 6 কিউ। নিশ্চয় বুঝেছো, পাই পাই কেটে যাচ্ছে, 3 3 কাটছে, এখানে এইচ সমান এখানে একটা 6 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, মানে 6 হয়। বুঝতে পেরেছো? পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু লম্ববৃত্তে, সরি গোলক, এখানেই ক্লাসের সমাপ্ত। এবং তার আগে একটি ঘোষণা, তোমরা যে গত 22 তারিখে একটা অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলে, তার রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে। 2 জন নির্বাচিত হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে। নাম দুটো তোমরা জানোই, একটা হয়েছে একজন, স্যার হাতের কাছে কি আছে সম্ভবত, স্যার আছেন কি? একজন যে হয়েছে তোমাদের, একজন হচ্ছে রাফিদ আমিন আর সায়ন ধর, একজন হচ্ছে রাফিদ আমিন আর একজন হচ্ছে সায়ন ধর। হ্যাঁ, এই দুজন তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছে, এবং আমাদের নিয়ম অনুযায়ী যেরকম হয়
তোমাদের অ্যাড্রেসও আমরা পেয়ে গেছি, আমি সকালে আমাকে মেসেজ করে দিয়েছে, সেই জন্য তোমাদের পুরস্কার তোমরা ঠিক টাইমে তোমরা পেয়ে যাবে। আমাদের যে ঘোষিত নিয়ম অনুযায়ী অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে যে প্রাইজ দেওয়ার কথা আছে সেটা তোমরা পেয়ে যাবে। আর আরেকটা ঘোষণা, আগামী 5ই সেপ্টেম্বর স্যার মানে তোমাদের অগ্রিম জানিয়েও দিয়েছে, আমি আবার বলছি, আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতা অনুসন্ধানের পক্ষ থেকে কিছু শিক্ষকদের আমরা সম্বর্ধনা দেব। স্যার আমাদের বিশিষ্ট একটা ক্ষুদে বিজ্ঞানী কথা তোমাদের বললো, তোমরা যত সম্ভব, যত বেশি সম্ভব আরো তোমাদের বন্ধু যারা বান্ধবী আছে তাদেরকে ছড়িয়ে দেবে, লিঙ্কটাকে আমরা দিয়ে দিয়েছি, এবং সকলকে থাকতে বলবে অনুষ্ঠানটাতে, দেখবে ভালো লাগবে। একদম ভার্চুয়ালি নতুন রূপে এই বদ্ধ পরিবেশের মধ্যে থেকেও আমরা আগামী দিনে অতীতটাকে ভুলে গিয়েও যেন সরাসরি যে শিক্ষক দিবস পালনের আনন্দটা আমরা হয়তো উপভোগ করতে পারবো। স্যার একটা কথা বলবো আপনাকে। বলো বলো। বলছি মাইনে পেমেন্ট হয়ে গেছে, একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো দাঁড়াও, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন, আচ্ছা স্যার। স্যার কিছু বলবেন? স্যার একটা কোশ্চেন, নাইমুল স্যার। নাইমুল স্যার কিছু বলবেন না? যাক, আজকে তাহলে তোমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। স্যার মনে হয় স্যার হ্যাঁ বলো বলো। একটা কোশ্চেন, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ কিছু বলছো? কেউ কিছু গুড নাইট বলছো? স্যার। হ্যাঁ 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 ওকে, গুড নাইট। কেউ কিছু বলছো কি? হ্যাঁ স্যার, কি বলো? স্যার আমরা বৃত্ত সম্পর্কিত যে উপাদানগুলো শিখেছি সেগুলো কি গোলকের হ্যাঁ ক্ষেত্রে তুমি আমাকে পাঠিয়েছো, আমি দেখে নেবো বাবা। হ্যাঁ তুমি আমাকে পাঠিয়েছো, দেখে নেবো। ওটা হ্যাঁ খেয়াল আছে। হ্যাঁ যে বৃত্ত সম্পর্কিত আমরা যে উপাদানগুলো শিখেছি সেগুলো কি হ্যাঁ। গোলকের ক্ষেত্রে প্রযোজ্য হবে? গোলকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেন হবে না? না, গোলকের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি করে বাবা? গোলক তো থ্রি ডাইমেনশন জিওমেট্রি, ঘনবস্তু তো, এখানে প্রয়োগের জায়গা কোথায়? হ্যাঁ মানে বলছে বলো। যদি গোলকের যদি দুটো প্রান্ত জুড়ে দিই তাহলে একটা তল পাবো, তাহলে সেই তলটাকে যদি আমরা জ্যা ধরি তাহলে কি সেটা মানে পরিষ্কার শোনা যাচ্ছে না কত। আস্তে 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 কে গো, কে একটু ভালো করে বলো না। আস্তে শুনতে পাচ্ছি না স্যার ঠিকঠাক। আচ্ছা এক কাজ করো না, যে যে কোশ্চেনটা কে করছো, কোশ্চেনটা একটা করো, গ্রুপে লিখে দাও, আওয়াজ একদম আস্তে আসছে। ঠিক আছে কে কে করছো হ্যাঁ কোশ্চেন? বোঝা যাচ্ছে না। কে কে করছো কোশ্চেনটা বাবা? ফার্সি। ফার্সি, তুমি তুমি তো তোমার তোমার তুমি এখনো আমার কাছ থেকে প্রাইসটা নিলে না, এটা কিন্তু ঠিক করছো না। এটা আর 3 মাস থাকবে, তারপর কেউ খেয়ে নেবে। হুম ও একটা সুন্দর চকলেট পেয়েছে, হ্যাঁ ও জিতে নিয়েছে, বাট ও he cannot find any time to come here and have the chocolate from me. ওর একটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে ওর পেরেন্টস কে সঙ্গে আনতে হবে আমাদের বাড়িতে। ঠিক ঠিক আছে স্যার, তাহলে ও প্রশ্নটা করে দিই গ্রুপে, সেটা মনে হয় ভালো হবে। তোমাদের তো গ্রুপ হ্যাঁ খোলা আছে। Okay. রাইট। আমি ওই Okay, সময় sir. স্যার একটুখানি ওই ফোনে ছিলাম না, একটু অন্য না ফোনে। না ঠিক আছে, না না আমি হ্যাঁ, বলে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে স্যার, গুড নাইট। ওকে স্যার। প্রত্যেকে 5 সেপ্টেম্বরের প্রোগ্রামে থেকো বাবা, সামনে সানডে। হ্যাঁ স্যার থাকবো। একদম 4:30 তে শুরু হবে, খুবই ইন্সপায়ারিং। এবং আমি একটু রিকোয়েস্ট করবো যে যদি কেউ স্পেসিফিক কোশ্চেন করতে চাও, ইংরেজিতে করতে হবে, তো ইংরেজিতে বলবে। তাহলে একটু কোশ্চেনটা তোমরা গৌরাঙ্গ স্যার বা আমার সঙ্গে যে একটুখানি শেয়ার করে নিও, কি কোশ্চেন করতে চাইছো আগে থেকে। হ্যাঁ কারণ আমাদের ওটা খুব শর্ট টাইম হবে। হ্যাঁ হয়তো রিফাত শাহরুখের জন্য সময়টা থাকবে আমাদের 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। তো পরে আমরা চাইবো পুরো টাইমটা ইউজ করতে। ও ও বিশেষ করে স্যার এক সেকেন্ড, হ্যাঁ বিশেষ করে রিফাত শাহরুখ যখন 2018 সালে ও স্যাটেলাইটটা ছেড়েছিল নাসা থেকে, আমেরিকা থেকে। নাসা তোমরা জানো। হ্যাঁ সেই সময় ও যে থ্রিলিং এক্সপিরিয়েন্স, মানে তখন মাত্র ক্লাস 12 এর ছেলে, হ্যাঁ যে থ্রিলিং এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে বলবে। নাম্বার 2, তোমরা শুনে খুব অবাক হবে, ওর মুখ থেকেই তোমরা শুনবে, যখন ও ক্লাস 8 এ পড়ে তখন ওর বাবা পৃথিবী থেকে চলে যান, মারা যান। হ্যাঁ সেইটা থেকে হারিয়ে যেতে পারতো ছেলেটি। কি কঠিন লড়াই লড়ে সেখান থেকে উঠেছে। হ্যাঁ এটা এই লড়াইয়ের কথাটাও সে আমাদের আশা করে যে বলবে। আর তোমরাও প্রশ্ন, আমরা হয়তো গোটা 4-5 সিলেক্টেড কোশ্চেন রাখতে পারবো। তোমরা কেউ চাইলে নিশ্চয়ই কোশ্চেন করতে পারবে, কোশ্চেনটা একটু আগে থেকে দিয়ে দিও।
হ্যাঁ, তো সেটা আমরা দেখে করে নেব, হ্যাঁ, ইনকর্পোরেট করবো। স্যার কিছু বলছেন স্যার? না, আমি ওইটাই বলছিলাম, ওদেরকে বলেছি যে তোমরাও এটাকে আরো বেশি বেশি সংখ্যক তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ছড়িয়ে দাও, যাতে 5ই সেপ্টেম্বর অনেক অনেক ভালো ভালো কিছু তোমাদের মতো বন্ধু বান্ধব যারা আমাদের হয়তো অনুসন্ধানের এই ক্লাস করছে না বা জানেন না, সেটা হয়তো জানতে পারবে যে অনুসন্ধান কলকাতার এই বিভিন্ন কর্মসূচি, প্লাস বিশেষ করে একদম নতুন রূপে ভার্চুয়ালি শিক্ষক দিবস, যেখানে কিছু ওই তোমাদের ইন্সপায়ারিং কিছু কিছু মানুষজনকে পাবে যারা তোমরা তো নতুন ভাবে নিজেদেরকেও আগামী দিনে মেলে ধরতে তোমাদেরকে সাহায্য করবে। একদম। ওই শিক্ষক দিবসের অনুষ্ঠান তো বেসিক্যালি ছাত্রছাত্রীদের জন্যই। দ্যাট ইজ একদম। ইওর অনুষ্ঠান, এবং দেখবে তোমাদের থেকে একটু উঁচুতে কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারাই ওইটা পরিচালনা করছে, তোমরাও করবে অ্যাকচুয়ালি। মানে কোশ্চেন করবে তোমরা, দেখবে আমাদের সেদিন কোনো রোল থাকবে না বড়দের, হ্যাঁ, তোমরাই করবে। দ্যাট ইজ ইওর প্রোগ্রাম। হ্যাঁ, টিচার্স যেটা কত সুন্দর করে যেন করা যায় সেটা তোমরা ভার্চুয়ালি স্যার যেটা বললেন করা হবে। এবং রিফাতের প্রোগ্রামটা তোমরাও যে আমরা তো বোধহয় গ্রুপে দিয়ে দেবো, আজকে একটু দিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ, তোমরা বন্ধুদের ছড়াতে পারো। ঠিক আছে, ওকে স্যার, গুড ওকে নাইট। স্যার, ওকে স্যার, গুড নাইট। Okay, sir. Good night.